নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো প্রতিদিনের মতনই আজকেও তোমাদের সাথে 18ই জানুয়ারি 2024-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে তোমাদের সাথে কিছু বিস্তারিত আলোচনা করব এবং কিছু এমসিকিউ থাকবে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। তোমাদের ছোট ছোট ইনিশিয়েটিভ আমাদের কি করবে, ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে কাছে পৌঁছে দেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট টপিক কি বলেছে, ফার্স্ট টপিকেই বলেছে, দেখো কি, WMO, ঠিক আছে, কনফার্ম করেছে যে 2023 বিশ্বের সব থেকে উষ্ণতম বছর ছিল। এটাই ঘোষণা করেছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO এর ফুল ফর্ম, ঠিক আছে, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, এই এভারেজ গ্লোবাল টেম্পারেচার যেটা 1.5 ডিগ্রি সেলসিয়াস পূর্বের যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর এই সিম্বলিক বিকজ দি প্যারিস অ্যাগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ এইমস টু লিমিট, প্যারিস অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল যেখানে এই লিমিট রাখা হয়েছিল, কিন্তু সেটা 1.5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। Average over decade rather than an individual year like 2023, it no more than 1.5 degree Celsius above pre-industrial level, মানে 1.5 ডিগ্রি থেকে বেশি বৃদ্ধি পায়নি, এটা সর্বোচ্চ 1.5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে এই যে টেম্পারেচার 2023 সালে বৃদ্ধি পেয়েছে সেটার মাত্রা হচ্ছে 14.98 ডিগ্রি সেলসিয়াস, যা গ্লোবাল এভারেজ টেম্পারেচার 2016 সালে ছিল তার থেকে 0.17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই বৃদ্ধি পেয়েছে। এটা 2016 তুলনায় বলেছে, ঠিক আছে। আর আলটিমেট যেটা তোমার গ্লোবাল টেম্পারেচার অ্যাপ্রোচ করে বৃদ্ধি করেছে 1.5 ডিগ্রি সেলসিয়াস পূর্বের যে ইন্ডাস্ট্রিয়াল লেভেল ছিল তার থেকে। আর 2023 হচ্ছে প্রথম বছর যেখানে এটা 1 ডিগ্রির উপরে বৃদ্ধি পেল, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি পেল এই উষ্ণতার পরিমাণ। আর 2023 সালে 1.48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে 1850 টু 1900 এর যে ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড ছিল তার থেকে, ঠিক আছে। এটা দেখো, এটা প্রতি বছরই যদি বলো যে প্রতি বছরই এই উষ্ণতার মাত্রা বেড়ে চলছে। কারণ কি, আমাদের দেশ যত উন্নতি হচ্ছে, কান্ট্রি উন্নতি হচ্ছে, আমাদের সমগ্র পৃথিবীর উপর সেটা প্রেসার পড়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ কার্বনের নিঃসরণ হচ্ছে, তারপরে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি পাচ্ছে, তো পরিবেশে সেগুলো মিশে যাচ্ছে এবং উত্তাপের বৃদ্ধি করছে, ঠিক আছে। এখানে দেখো পরবর্তী স্লাইডে কি বলেছে, 2015 সালে প্যারিস অ্যাগ্রিমেন্টে সাইন করা হয়েছিল বিভিন্ন কান্ট্রির দ্বারা এই গ্লোবাল যে ওয়ার্মিং টেম্পারেচার সেটা কে প্রতিরোধ করার জন্য, যা 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশিও বৃদ্ধি পেয়েছে গত বছরে, ঠিক আছে। এই বিশ্বে কার্বন এমিশন, বিভিন্ন রকম কি বার্নিং কোল মানে কয়লা পুড়ে বিভিন্ন তেল এবং গ্যাস থেকেও কি হচ্ছে, এর কার্বন যে এমিশন হচ্ছে সেখান থেকে এই লেভেল রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নিউ রেকর্ডে পৌঁছেছে। দেখো শুধুমাত্র এখানে বিভিন্ন কারণ কি, যেমন কয়লা পুড়েও এখান থেকে কার্বন নিঃসরণ হচ্ছে, এবং অয়েল এবং গ্যাস, অয়েল গ্যাস কি বিভিন্ন আমাদের যেমন গাড়ি চালাই আমরা, প্রাইভেট কার ইউজ করি, বিভিন্ন যানবাহনের যে যে আর কি অয়েল পুড়ে যে আর কি তোমার যে নিঃসরণ হয়, ধোঁয়া নিঃসরণ হয়, সেখান থেকে তো কার্বন, সেখানে তো কার্বন প্রচুর পরিমাণে থাকে, তো সেখান থেকে কি হচ্ছে, সেটাই হচ্ছে এই গ্যাস কোয়েল বার্নিং হচ্ছে আমাদের এই টেম্পারেচার বৃদ্ধির, গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধির মূল কারণ। তো এইগুলোকে আমাদের কি করতে হবে, কন্ট্রোলে নিয়ে আসার জন্য
সব দেশ মিলে, পৃথিবীর সব দেশ মিলে একটি পরিকল্পনা তৈরি করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র যে দেশ করবে এবং শুধুমাত্র যে সরকারের দায় সেটা নয়, আমাদের সাধারণ মানুষকেও এসব ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে, ঠিক আছে। WMO সেক্রেটারি জেনারেল প্রফেসর সিলেস্টার সৌলো বলেছিলেন যে এটা শুধু একটি বছরের ঘটনা নয়, এটি প্রতি বছর এবং প্রতি ডিকেডের ঘটনা, যেটা ক্রমবর্ধমান বেড়েই চলছে। তো এটাকে যাতে খুব মানে যতটা বাড়ছে তার থেকে যাতে কিছুটা কমানো যায় এবং প্রতিরোধ করা যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, সেদিকে আমাদের স্টেপ নিতে হবে। তো এখানে এটাই বলেছে, ঠিক আছে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেলকে প্রফেসর সেলেস্টার সৌলো। পরবর্তী টপিক কি বলেছে, ভারতের টেনিস প্লেয়ার সুমিত নাগাল, তিনি ভারতের এমন প্রথম প্লেয়ার হলো যে 35 বছরে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে কোনো মানে সিঙ্গেল সেশনে জিতেছে 35 বছরে, গত 35 বছরে, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, ইন্ডিয়ার টেনিস সেন্সেশন সুমিত নাগাল কি করলো, একটি ইতিহাস তৈরি করলো। ভারত বিশ্বের 27তম র্যাঙ্কে ধারী আলেকজান্ডার বুবলিককে হারিয়ে, যিনি মেলবোর্নে, ঠিক আছে, ইন দি ফার্স্ট রাউন্ড 2024 অস্ট্রেলিয়ান ওপেন। 2024-এর যে অস্ট্রেলিয়ান ওপেনের ফার্স্ট রাউন্ড হয়েছিল সেখানে আমাদের ভারতীয় টেনিস প্লেয়ার সুমিত নাগাল গত 35 বছরে প্রথমবার কোনো সিঙ্গেল সেশনে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে সেকেন্ড রাউন্ডের জন্য উত্তীর্ণ বা কি সেকেন্ড রাউন্ডে পদার্পণ করলেন। তো সেখানে স্কোর কি ছিল, 6-4, 6-2, 7-6, 7-5 সেই ম্যাচে হয়েছিল। এই ম্যাচ 2 hours 38 minutes চলেছিল। সুমিত নাগাল will be played in the second round of a Grand Slam for the second time in his career। তার কেরিয়ারে এটি দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্ল্যামের সেকেন্ড রাউন্ড খেলবে। 2020 সালে US ওপেন তিনি হেরেছিলেন ডমিনিক থিয়েমের কাছে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। আর নাগাল মেড হিজ স্ল্যাম অ্যাবাউট ইন দি 2019 US ওপেন এগেইনস্ট রজার ফেডেরার। তিনি 2019-এ রজার ফেডেরারের এগেইনস্টে US ওপেনে প্রথম স্ল্যাম ডেবিউ করেছিলেন। প্রথম রাউন্ডে 2020-তে US ওপেন যে হয়েছিল সেখানে তিনি আমেরিকার ব্র্যাডলি ক্লেনকে হারিয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি এই গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল ম্যাচ প্রথম একদিনের যে সিঙ্গেল ম্যাচ আর কি বলছি, যে সিঙ্গেল ম্যাচ বলা হলো, আমি প্রথম থেকে যেটা বলছি সিঙ্গেল ম্যাচে সোমদেব দেববর্মন, দেববর্মনের পরে 2013-র পরে প্রথম জয়লাভ করলো, ঠিক আছে। আর অস্ট্রেলিয়ান ওপেনে 35 বছর পর কোনো সিঙ্গেল প্লেয়ার হিসেবে জয়লাভ করলো, ঠিক আছে। যেটা এবছর 31st সেশন, সরি এখানে কোথাও একটু ভুল হয়েছে, ওয়াজ সিটেড 31st ইন মেলবোর্ন ইন দি ফার্স্ট রাউন্ড অফ দি 2024। 2024-এ অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল, সেখানে আর কি বুবলিককে হারিয়েছিল, এটাই বলেছে, ঠিক আছে। আর 35 বছর পরে ভারতীয় মেনের পক্ষ থেকে সিঙ্গেল ক্যাটাগরিতে তিনি গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় রাউন্ডের জন্য পদার্পণ হলেন, ঠিক আছে। পরবর্তী দেখো MCQ একটা রয়েছে, এখানে কি বলেছে, আর্জেন্টিনার চুক্তির মাধ্যমে ভারত কোন সম্পদের নিয়ন্ত্রণ লাভ করেছে? এটা কি হয়ে যাবে, অপশন সি লিথিয়াম। এখানে কি বলছে, খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড বা কাবিল এবং ক্যাটামার্কা মিনেরা ওয়াই এনার্জেটিকা এর দ্বারা এনার্জেটিকা সোসিয়েটেড ডেল এস্টাডো, এরা দুটো সংস্থা যার মধ্যে এই এগ্রিমেন্ট সাইন হয়েছে এই লিথিয়ামকে নিয়ে, ঠিক আছে। চিলি এবং বলিভিয়া তারা একসাথে বিশ্বের হাফ লিথিয়ামকে রিসোর্স করে, হাফ লিথিয়ামের রিসোর্স, ঠিক আছে, সেখানেই উৎপন্ন হয়। এবং আর্জেন্টিনা
98 মিলিয়ন টন লিথিয়াম রিসোর্সের 20%ই উৎপন্ন করে। আর্জেন্টিনা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম রিসোর্সের বলিভিয়ার পর। ঠিক আছে, বলিভিয়া হচ্ছে সবার প্রথম। আর ইট হ্যাজ থার্ড লার্জেস্ট লিথিয়াম রিজার্ভার্স এবং ফোর্থ লার্জেস্ট প্রোডাকশন ইন দি ওয়ার্ল্ড। বিশ্বে চতুর্থ বৃহত্তম প্রোডাকশন হয় এখানে। ইন্ডিয়ার লিথিয়াম ইম্পোর্ট ফিনান্সিয়াল ইয়ার 2023 অ্যামাউন্টেড টু বি $3 বিলিয়ন, যা 24,900 কোটি টাকা কাছাকাছি অর্থের লিথিয়ামকে ইম্পোর্ট করা হচ্ছে 2023-এর ফিনান্সিয়াল ইয়ারে। ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী দেখো এমসিকিউ কি বলেছে, কোন তারিখে শ্রী মন্দির পরিকল্পনা প্রকল্প বা জগন্নাথ মন্দির হেরিটেজ করিডোর প্রকল্পটি ওড়িশার পুরীতে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে? এটা অবশ্যই হয়ে যাবে জানুয়ারি 17, 2024। এই প্রজেক্টটি নেওয়া হয়েছে সরকারের দ্বারা, রাজ্য সরকারের দ্বারা। তাদের যে পিলগ্রিমস টাউন রয়েছে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা নিয়ে আসার জন্য। সেখানে যে যজ্ঞর ব্যবস্থা করা হয়েছিল সেটা শুরু করা হয়েছিল মকর সংক্রান্তির দিন থেকে, এবং 17 জানুয়ারি সেটা তৃতীয় দিন ছিল। এটা কনক্লুডেড হয়েছিল সেখানকার পূর্ণ আহুতি দেওয়ার জন্য সেখানকার পুরী গজপতি কিং দিব্য সিং দেবের দ্বারা 17 জানুয়ারি শনিবার। হ্যাঁ, এই টেম্পলে যে হেরিটেজ করিডোর হ্যাজ বিন কনস্ট্রাক্টেড তৈরি করা হয়েছে টু ইমপ্রুভ কি করতে ভিজুয়াল কানেকশন বিটুইন ডিভোটিস অ্যান্ড দি সিন। পুণ্যার্থী এবং দেবতাদের মধ্যে যে ভিজুয়াল কানেকশন সেটাকে আরো দৃঢ় করার জন্য, উন্নত করার জন্য এই করিডোরকে তৈরি করা হয়েছে, হেরিটেজ করিডোরকে। আর 75 মিটারের এই করিডোর কি প্রদান করবে? আনব্রাস্টেড পাথওয়ে, কোনো বাধা বা বিঘ্ন যাতে না ঘটে সেরকম পাথওয়ে তৈরি করবে জগন্নাথ টেম্পলের মেঘানদা পাচারি আউটার ওয়ালে। মানে সেখানে আর কি জগন্নাথ মন্দিরে জগন্নাথের দর্শনের জন্য এই করিডোরকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এই 75 মিটার করিডোরকে। ফর দি মান্থ বিগিনিং 22 জানুয়ারি এই ওড়িশার গভর্নমেন্ট এই আয়োজন করেছে 10,000 ভিজিটার প্রতিদিন এই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার আর কি করবে, সুযোগ করে দেবে 10,000 ভিজিটারকে। ঠিক আছে, এখানে কি বলে, জগন্নাথ টেম্পল পুরীর হচ্ছে মূল টেম্পল, যাকে জগন্নাথকে কি বলা হয়, বিষ্ণুর অবতারও বলা হয়। হ্যাঁ, এটা একটি হিন্দু টেম্পল আর ফেমাস ফর অ্যানুয়াল রথযাত্রা, এবং প্রতি বছর এখানে কি হয়, বড় মানে বিশ্বের বলতে পারো বড় রথযাত্রা এখানেই পালিত হয়। পুরীর জগন্নাথের যে রথযাত্রা এটা ফেমাস। দি মেইন টেম্পল অফ জগন্নাথ অ্যাট পুরী ওয়াজ বিল্ট বাই কিং ইন্দ্রদুম্না অফ অবন্তী। অবন্তীর যে রাজা ইন্দ্রদুম্নার দ্বারাই এই পুরীর মন্দির তৈরি করা হয়েছিল। পরবর্তী এমসিকিউ প্রশ্ন দেখো কি বলছে, নবম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটি কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা কোথায় হয়ে যাবে? ফরিদাবাদ, হরিয়ানা। এখানে দেখো কি বলেছে, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই নবম ভারতীয় ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন করেছে। আর এটি শুরু হবে বিং অর্গানাইজড অ্যাট দি ক্যাম্পাস অফ ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স এবং টেকনোলজি ইনস্টিটিউটে অর্গানাইজ করা হয়েছে, এবং রিজিওনাল সেন্টার অফ বায়োটেকনোলজি অফ দি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ইন দি ফরিদাবাদে আয়োজন করা হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ অ্যাট অমৃতকাল ইজ দি থিম অফ দিস ফেস্টিভ্যাল। কি বলছে, অমৃতকাল এটা হচ্ছে এবছরের থিম, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন অমৃতকাল এটা এবছরের থিম, এই ফেস্টিভ্যালের থিম। আর এই ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হ্যাজ বিন আয়োজন করা হচ্ছে 2015 সাল থেকে। আর দি ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বিকাম দি পার্ট অফ এই IISF এর যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের 2021-এর কি ছিল অংশ হিসেবেও পার্টিসিপেট করেছিল। দি ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বিকাম পার্ট, এটাও 2021-এ
অংশ ছিল। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, আর্জেন্টিনার সুপারস্টার মানে যেটা ফেমাস আমাদের আর্জেন্টিনার যে ক্যাপ্টেন ছিল দীর্ঘদিন বা ফুটবলের তোমরা জাদুকরও বলতে পারো, লিওনেল মেসি, যিনি এবছর 2023-এর মানে গত বছর বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই অ্যানাউন্স করা হয়েছে মেড অ্যাট দি বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড সেরেমনি লন্ডনে 16ই জানুয়ারি। রিটেন দি টাইটেল ওন 2022-তেও জিতেছিল। আর মেসি অলসো ওন দিস ফিফা মেন্স প্লেয়ার অফ দি 2019-এও জিতেছিল। তাহলে এটা কি তৃতীয়বারের জন্য তিনি গত 4 বছরের তৃতীয়বার 3বারের জন্য তিনি এই পদক পেলেন। ঠিক আছে, এই সম্মানে তাকে ভূষিত করা হলো। In 2009, 2010, 2011, 2012, 2015, making it his 8th individual award overall. ঠিক আছে, মেসি topped the voting, leaving behind other finalists আর্লিং হ্যালান্ড and ক্যালিয়ান এমবাপ্পের পর। ঠিক আছে, তারা কি রয়েছে, মেসি শীর্ষস্থানে রয়েছে ভোটিং এর দিক দিয়ে, তারপরেই রয়েছে কারা, এই আর্লিং হ্যালান্ড এবং কালিয়ান এমবাপ্পে, এরা সবাই ফাইনালিস্ট ছিল। স্পেন এবং বার্সেলোনা স্ট্রাইকার আইটিনা বোনামাটি যিনি ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডে পেয়েছেন, আইটিনা বোনামাটি। ঠিক আছে, বোনামাটি এটা কি বার্সেলোনা বা স্পেনের স্ট্রাইকার ছিলেন, তিনি মহিলা প্লেয়ার অ্যাওয়ার্ড ফিফার অর্জন করেছেন। তো আজকের মূল টপিকগুলো এইগুলোই ছিল। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং কতটা ইনফরমেটিভ তোমাদের মনে হলো সেটা কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।